আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নিউটন বলবিদ্যার পরের লেকচারটা নিয়ে আলোচনা করব। এখানে ঘর্ষণের টপিক আমরা অলরেডি আগের ক্লাসে অনুভূমিক তলে ঘর্ষণ বল কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেলানো তল এবং ঘর্ষণ। হেলানো তলে কিভাবে ঘর্ষণ বল নির্ণয় করতে হয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে, এবং সেগুলোকে বিভিন্ন সময় আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখব। তো আমরা জানি ঘর্ষণ বল ইকুয়াল টু কি বলতো, তোমরা এটা সবাই দেখো। তোমরা যদি এই ভিডিওটা দেখার আগে এটাই প্রথম ভিডিও দেখো বা হচ্ছিল ঘর্ষণের আগের ভিডিওটা না দেখো, তাহলে অবশ্যই ঘর্ষণের আগের ভিডিওটা তোমাদেরকে দেখে আসতে হবে। আর তোমরা অবশ্যই শুরু থেকে একদম সিরিয়াল বাই দেখবে। আমাদের প্লেলিস্টটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বা সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা শুরু থেকে দেখলে পুরো চ্যাপ্টারটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঘর্ষণ বলকে আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক কি বলতো, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হচ্ছে হলো কি তলের প্রতিক্রিয়া বল। তলের কি প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল এটা হচ্ছে হলো ঘর্ষণ বল বের করার সূত্র। তো আমরা যে কোনো একটা তল যদি আমাদেরকে দেওয়া থাকে, একটা হেলানো তল মানে অনুভূমিকের সাথে ধরো থিটা কোণে হেলানো, কি বলতো থিটা কোণে হেলানো যদি একটা জায়গা হয়, এক্ষেত্রে ধরো এখানে একটা ব্লক বা একটা এমভরের বস্তু রাখা আছে, তাহলে আমাদের এটার কি হবে কেমন বলতো, এইটার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশগুলো কেমন হবে, তলের প্রতিক্রিয়া বল কেমন হবে বা হচ্ছিল ঘর্ষণ বলটা কেমন হবে সেটা জানতে হবে আমাদেরকে। তো একটা এখানে কথা বলা আছে, দেখো আমরা যদি চিন্তা করি যে এই তলে একটা দেখো, অনেক সময় তোমাকে এই উলম্বের সাথে এই কোণটাও দেওয়া থাকে। তো আমি বলি সব সময় তোমরা এটা দিয়ে করো, এটা যদি দেওয়া থাকে 90 থেকে এটা বাদ দিয়ে এটা বের করে নাও, এটাকে সবসময় থিটা ধরে করো। অনেকে যারা একটু ব্রিলিয়েন্ট বা মানে খুব ভালো তুখো টাইপের আছো, খুব দ্রুত বুঝে যাও বা ধরে ফেলতে পারো, তাদের জন্য তো ঠিক আছে। বাট আমার মতো যারা একটু গর্ধব টাইপের আছো আমার মতো, তারা হচ্ছে হলো একটু সহজভাবে করতে পারো যে সবসময় এই থিটাটাকে ধরতে পারো। তো আমরা জানি এই বস্তুটার একটা ওজন আছে এরকম নিচের দিকে mg। যদি ওজন থাকে, আমরা জানি এইটা তল, হেলানো তল, এই তলের সাথে ভিতরের দিকে লম্বভাবে আরেকটা অক্ষ আছে। তলটাকে দেখো, এটা যদি থিটা হয় এটাও থিটা, ঠিক আছে। আর যদি এটাকে থিটা ধরো তাহলে এটা আর এটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সবসময় সমান হবে। এটা নিয়ে আমরা অন্য এক সময়ে কোন একটা ভিডিওতে, আমি মনে হয় কাজ ক্ষমতা শক্তির একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম। তো এদিকে যদি mg যায় তাহলে আমরা এখানে আমরা জানি mg যেহেতু এটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এদিকে হবে mg cos থিটা আর এদিকে হবে হচ্ছে হলো mg sin থিটা। এই কথাটা সবাই বোঝো, তোমরা বোঝো। তাইলে এই যে তলের ভিতরের দিকে বস্তুটা যেই বলটা দিচ্ছে, ঠিক একই পরিমাণ বল তল তার বিপরীত দিকে দিবে, এটাই হচ্ছে হলো তলের প্রতিক্রিয়া বল আর। তাহলে আর কত mg cos থিটা, আর কত mg cos থিটা। যদি তোমাকে একটু করে দেয় তাহলে এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল। যদি তোমরা অনেক সময় বলতে পারো ভাইয়া যদি উপরেটা দেওয়া থাকতো তাহলে কি হইতো, এটা যদি থিটা হয় তাহলে এখানে যদি ব্লকটা হয় তাহলে এদিকে এটা mg, এটা যদি থিটা হইতো তাহলে এটাও থিটা, তাহলে এদিকে একটা তল আছে অবশ্যই। এই তলটার ক্ষেত্রে এদিকে তখন এটা যেহেতু থিটা তাহলে এদিকে হতো হলো কি mg cos থিটা আর এদিকে হতো তখন mg কি sin থিটা। এটা মনে রাখবে, যদি এটা থিটা হয়, এটা থিটা ধরো, তাহলে ভিতরের দিকে তাহলে তখন প্রতিক্রিয়া বল আর কত হবে, প্রতিক্রিয়া বল তখন আর হবে mg sin থিটা। কথা বুঝছো না কি বুঝছো নাই তোমরা? উপরেরটাকে থিটা ধরলে নিচ বরাবর কাজ করবে mg cos থিটা, ভিতরে দিয়ে কাজ করবে mg sin থিটা। এটার প্রতিক্রিয়া বলটা হবে mg sin থিটা যদি উপরেরটাকে তুমি থিটা ধরো। আর যদি তুমি থিটা ধরো কোনটাকে, নিচেরটাকে, তাইলে তোমার হচ্ছে কি নিচের দিকে কাজ করবে mg sin থিটা আর ভিতরের দিকে কাজ করবে mg cos থিটা। ভিতরের দিকে যেটা কাজ করবে ওইটাই প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে। তো আমি সবসময় এটাকে প্রেফার করি, এটা ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই তোমার এটা দেওয়া থাকলে থিটা। ম্যাক্সিমাম টাইম আমাদের এই অনুভূমিকের সাথে কত কোণে হেলানো আছে এই থিটাটা দেওয়া থাকে, তাই আমরা এটা ধরে করি, ঠিক আছে। এই হচ্ছে একটা ঘটনা। তো আমরা আগে বস্তুর, তাহলে এবার দেখো তো এটা মুছে ফেলি, হ্যাঁ। তাইলে আমরা একটা ধরে করি, এটা ধরে করতেছি। তাহলে ঘর্ষণ বল যদি বলো যে স্থিতি ঘর্ষণ বল কত, তাহলে Fs ইকুয়াল টু কি হবে বলো তো, μs ইনটু r। এখানে r কত mg cos থিটা, তাহলে μs ইনটু কি হবে mg cos থিটা হবে এটার ক্ষেত্রে। আর যদি বলো যে কখনো f কে বাইর করতে গতীয় ঘর্ষণ বল, তাহলে μk ইনটু r, তখন হবে হলো কি μk ইনটু mg cos থিটা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে কিনা বলো তোমরা?
সবার মনে হয় কি বোধগম্য হয়ে গেছে, কারণ আমরা জানি আগের, অবশ্যই এইগুলো কোত্থেকে আসছে, আগের ভিডিওটা দেখতে হবে। আগের ভিডিওতে আমরা পড়েছি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু কি তলের প্রতিক্রিয়া বল। কথা বুঝছো নাকি বুঝো নাই তোমরা? এই জিনিসটা কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে। এইবার আসো, এটা যদি বুঝে যায় ঘর্ষণ বলও কেমনে বের করবো বুঝে গেছি। এবার ঠিক সেম একইভাবে ওই যে আগের মতো প্রশ্ন করব। এই ব্লকটি ধরো এখানে আছে, এই তলের উপর যেই কোনো জায়গায় থাকুক, এই কথাগুলা এই ব্লকটার জন্য সত্য। এখন একটা জিনিস বোঝো, আমি যদি বলি যে হচ্ছে ব্লকটিকে গতিশীল হওয়ার উপক্রম করতে কত বল প্রয়োগ করা লাগবে, যেটা আমরা আগের ভিডিওতেও শিখেছি প্রয়োগ করা লাগবে, যেটা আমরা আগের ভিডিওতে শিখছি নরমাল হচ্ছে অনুভূমিক তল বরাবর ক্রিয়াশীল বলের ক্ষেত্রে। এবার আমরা হচ্ছে হেলানো তল বরাবর শিখছি। ব্লকটিকে গতিশীল হওয়ার উপক্রম করতে আমার যদি বলে যে কত বল প্রয়োগ করতে হবে, দেখো তো আমার বল প্রয়োগ করতে হবে কোন দিকে, ধরি F পরিমাণ, উত্তর ধরি F পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে হবে গতিশীল করার জন্য। এখন তুমি চিন্তা করো তো, অবশ্যই নিচ থেকে তোলার ক্ষেত্রে, নামার ক্ষেত্রে না, নামার ক্ষেত্রেটা আলাদা হিসাব, আগে আমরা ওঠার ক্ষেত্রে এটা হিসাব নিকাশ করি। তাইলে F পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তুমি দেখো তো, আমি যদি F পরিমাণ বল প্রয়োগ করি, নিচের দিকে বল আছে কোনটা কোনটা দেখো তো, যেহেতু উপরের দিকে আমি উঠাবো তাহলে একটা ঘর্ষণ বলও আছে না, এদিকে ঘর্ষণ বলটাও কি, যেহেতু বস্তুটা স্থিতিশীল থাকে, বল উপক্রম হয়, চলে না, তাহলে এটা Fs কাজ করতেছে এদিকে। তাহলে তুমি চিন্তা করো তো, বস্তুটা তুমি F পরিমাণ বল দিবা, কাকে কাকে ক্যান্সেল করতে হবে, Fs কে ক্যান্সেল করতে হবে, কারণ Fs কোন দিকে কাজ করে, এই নিচের দিকে কাজ করে, ঠিক আছে। এই যে আমরা এটাকে এখানে লিখতে পারি Fs, আর তুমি F পরিমাণ বল এদিকে প্রয়োগ করবা। দেখো তুমি F পরিমাণ বল প্রয়োগ করছো, ঘর্ষণ বলকে বাদ দিতে হবে, কারণ ঘর্ষণ বলকে আগে ক্যান্সেল করতে হবে তোমার প্রয়োগ। তারপর আরেকটা mg sin থিটাও কিন্তু নিচের দিকেই কাজ করবে, সবসময় mg sin থিটা নিচের দিকে কাজ করবে। তুমি বলে কেন নিচের দিকে, উপরের দিকে নয় কেন? কারণ হচ্ছে mgটা নিচের দিকে কাজ করে, তাহলে এটার একটা উপাংশ এই দিকেই কাজ করবে, নিচে সবসময় mgর উপাংশ একটা এদিকে কাজ করবে। এদিকেটা থিটা দিলে তখন এদিকে কাজ করবে mg cos থিটা, এদিকে কাজ করবে mg sin থিটা, আর নিচেরটা থিটা হইলে এদিকে কাজ করবে mg sin থিটা, এদিকে কাজ করবে mg cos থিটা। উপরের দিকে mg এর কোনো উপাংশ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে তুমি চিন্তা করো তো, এখানে ভাই আর কারে বাদ দিতে হবে, এই যে mg sin থিটাও নিচের দিকে কাজ করে, তাহলে mg sin থিটাকেও বাদ দিতে হবে। তাইলে ইকুয়াল টু লাস্টে কত, কি গতিশীল হয় না, এই জন্য 0। তাই F ইকুয়াল টু, আমাদের যে F বাইর করতে বলে F ইকুয়াল টু Fs প্লাস mg sin থিটা। এবার Fs ইকুয়াল টু কি বলতো, μs ইন্টু কি আর কত বলতো এখানে, mg cos থিটা। তাহলে mg cos থিটা প্লাস হচ্ছে হলো mg sin থিটা। ওকে, তোমরা এখান থেকে এবার মানগুলো বসিয়ে দাও। μs এর মান তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, অবশ্যই m এর মান দেওয়া থাকবে, থিটার মান দেওয়া থাকবে, এগুলো বসাই দিলে তোমার কত বল প্রয়োগ করতে হবে সেটা তুমি পেয়ে যাবে। এত নিউটন, সহজ না অঙ্কটা? খুবই সহজ, তাই না? এই একটা ঘটনা, এটা গেল প্রথম ব্লকটিকে গতিশীল হওয়ার উপক্রম করতে কত বল প্রয়োগ করতে হবে। আরেকটা এর পরের প্রশ্নটা, ব্লকটিকে ওই যে সেম আগের সমতলের মতো, ব্লকটিকে এ ত্বরণে গতিশীল করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই প্রশ্নটা যা। আবার একই প্রশ্নের একটু উল্টোটা, যে F বল প্রয়োগ করা হলে বস্তুটি কত ত্বরণে চলতে থাকবে। ওকে, এই দুইটা প্রশ্নের উত্তর একই। ধরো তুমি ধরি F পরিমাণ বল প্রয়োগ করা হলো, তো F পরিমাণ বল প্রয়োগ করব আমি উপরের দিকে, কাকে কাকে ক্যান্সেল করতে হবে, mg sin থিটাকে তো ক্যান্সেল করতেই হবে, সব সময় উপরে উঠতে হলে mg sin থিটাকে অবশ্যই ক্যান্সেল করতে হবে। তারপর এইবার যেহেতু বস্তুটা গতিশীল, অবশ্যই এ ত্বরণে থাকবে, তাইলে হচ্ছে এটা Fk হয়ে যাবে তখন শুধু, কারণ আমরা গতিশীল থাকলে Fk কাজ করে জানি, তাহলে Fk কেও বাদ দিতে হবে। বাকিটা দিয়ে বলছে একটা ত্বরণে চলবে, তাইলে অবশ্যই এটা ma। তো তোমাকে যদি এ দেওয়া থাকে, এই যে এটা দেওয়া থাকে, তাইলে তোমার কি F এটা বের করবা, আর যদি এই Fটা দেওয়া থাকে তাহলে তুমি কি এটা বের করবা, এইটা, ঠিক আছে।
এবার তুমি এখান থেকে বাদ বাকি মান বসাই দাও। এফ কে ইকুয়াল টু কি হবে বলো তো, বা অনেকে বোঝে না যে আমি প্রয়োগকৃত বল এফটা বের করে দেখাই, এম জি সাইন থিটা প্লাস হচ্ছে হলো এফ কে, ও আচ্ছা ভালো কথা, এখানে এম এ কি বলো তো এই পাশে গেলে, ও আচ্ছা এটা তো আমি ঠিক আছে, এম এ প্লাস এম জি সাইন থিটা প্লাস এফ কে। আর এফ কে এর মান কত বলো তো, মিউ কে ইন্টু আর, মিউ কে কত দেওয়া থাকবে প্রশ্নে, আর কত এটা, এই যে আর তলের প্রতিক্রিয়া বল এটা। পারবা না এটা থেকে এখন এফ বের করতে, বাকি মানগুলো বসিয়ে দিয়ে ইনশাল্লাহ ইজিলি করে ফেলা যাবে, এটা একটা। আর যদি তোমারে বলে যে এই বস্তুটাকে সমবেগে এই হেলানো তলে গতিশীল রাখতে, কি বলতো, তাহলে কত বল প্রয়োগ করতে হবে প্রশ্নটা বুঝো। সমবেগে বা ধ্রুব বেগে গতিশীল রাখতে, কি রাখতে, গতিশীল রাখতে কত বল প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে হেলানো তলে প্রয়োগ করতে হবে। দেখো তুমি এক পরিমাণ বল দিবা, তা ক্যান্সেল করতে হবে কাকে কাকে, এম জি সাইন থিটাকে ক্যান্সেল করতে হবে, কারণ এম জি সাইন থিটার নিচের দিকে কাজ করে। এম জি সাইন থিটাকে বাদ দিবা, তারপর আবার যেহেতু গতিশীল তাহলে এফ কে কেও বাদ দিবা, বাকিটা দিয়ে সে সমবেগে, সমবেগে মানে কি ত্বরণ থাকবে না, এ কত শূন্য, তাইলে হচ্ছে এটা শূন্য। এখান থেকে তুমি এফ বের করলেই হচ্ছে, এগুলাকে এই পাশে পাঠিয়ে দাও, এফ বের করলেই সমবেগে গতিশীল রাখতে কত কি, কত বল, এই যে ফোর্স, কত ফোর্স প্রয়োগ করতে হবে এটা বের হয়ে আসবে। দেখো তো সহজ না, এটা কিন্তু খুবই মজার একটা কনসেপ্ট। এই জায়গাগুলো থেকে আমরা বাদ বাকি হচ্ছিল এখন একটু ভিন্ন দিকে যাব। তো তার আগে আরো কিছু কথাবার্তা বলি, যেমন ধরো এবার হচ্ছে এটা উঠাইতে ক্ষেত্রে দেখলাম, এবার আমরা ধরো একটা বস্তু এ মানে একটা ত্বরণ নিয়ে নামছে, তারে আমি যদি ব্রেক চেপে দেই তাইলে কি হবে বা কেমনে কি, এটা একটু বুঝি, একটু কথা বুঝো তো তোমরা। এই বস্তুটা ধরো এটা তো বুঝে গেছি উঠানোর ক্ষেত্রে, নিচ থেকে বল প্রয়োগ করে উঠানোর ক্ষেত্রে এই কনসেপ্টগুলো ইউজ করবো। এখন যদি ধরো একটা বস্তু মানে পড়ার ক্ষেত্রে হিসাব করি, আচ্ছা পড়ার ক্ষেত্রেও ঠিক সেম কনসেপ্টটা ইউজ করি। দেখো একটা জিনিস, আমরা একটা বস্তু ধরো এখানে রাখছি, এখানে কি রাখছি, একটা বস্তু রাখছি এখানে, সাপোজ এখানে না, এখানে ধরো একটা বস্তু রাখছি, রাস্তাটা হেলানো এই থিটা থিটা অ্যাঙ্গেলেই। দেখো এম্বরের বস্তু, আমি যদি চাই এই রাস্তাটা সর্বোচ্চ কতটুকু কত কোণে হেলানো হইলে এই বস্তুটা স্থির থাকতে পারবে, বা এই বস্তুটা সর্বোচ্চ কত কোণে হেলানো রাস্তার মধ্যে স্থির থাকবে। সর্বোচ্চ যত কোণে একটা বস্তুকে এখানে রাখলেও বস্তুটা আর পড়ে যাচ্ছে না। আমরা জানি সাধারণত উপর থেকে এরকম হেলানো জায়গায় কোনো কিছু রাখলে বস্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়ার কথা। যেমন ধরো আমার হাতে এই বস্তুটা এভাবে আছে, এটা সমতল, তাই একটু বাঁকা করলাম এটা পড়তেছে না, এরপর আরেকটু বাঁকা করলাম পড়ে যাচ্ছে, দেখছো। তাহলে একটা অনুভূমিকের সাথে একটা কোণ করে রাস্তাটা ঢালু হইলে ও হচ্ছে এখনো এই জায়গায় ধরো দাঁড়ায় আছে স্থির, কিন্তু আরেকটু যদি এই কোণটা বাড়িয়ে আর একটু খাড়া করে রাস্তাটা, তাহলে এখানে রাখলে এটা পড়ে যাবে গা, কথা বুঝছো তো। সর্বোচ্চ যত কোণে হেলানো রাস্তায় বস্তু স্থির থাকতে পারে সেই কোণটাকে বলা হয় নিশ্চল কোণ। কি বলা হয়, নিশ্চল কোণ, নিশ্চল কোণ বা স্থিতিকোণ, নিশ্চল কোণ বা স্থিতিকোণ। অনেক সময় এটাকে ঘর্ষণ কোণও বলা হয়, কি বলা হয়, ঘর্ষণ কোণ বলা হয়, কথা বুঝছো। এই বস্তুটা এখানে স্থির থাকবে কেন বলো তো, ঘর্ষণের কারণে, রাস্তা যেই ঘর্ষণ বলটা দেয় বস্তুটাকে সেটার কারণে বস্তুটা এখানে স্থির থাকবে। এটাকে যত সর্বোচ্চ, দেখো আবারও বলছি, এটা সব থিটা কিন্তু নিশ্চল কোণ বা স্থিতিকোণ হবে না, যত কোণ পর্যন্ত ওই ঢালু রাস্তায় কোনো বস্তু না গড়িয়ে পড়ে থাকতে পারে ওই বস্তুর জন্য ওই রাস্তার নিশ্চল কোণ এটা, ঠিক আছে। এবার আসো এই বস্তুটা যদি আমরা এখানে চিন্তা করি mg ওজন, এটা যদি থিটা হয় তাহলে এদিকে একটা তল আছে না, এই যে এটাও থিটা, তারপর এদিকে হচ্ছে কে কাজ করে mg sin থিটা, কে mg sin থিটা, এদিকে কাজ করবে কে mg cos থিটা। তলের প্রতিক্রিয়া বল কি বলো তো, r ইকুয়াল টু হচ্ছে mg cos থিটা। দেখো তো ঠিক আছে কিনা, আমি তো কথাবার্তা ঠিকঠাক বলতেছি, বোর্ড কি বোঝা যায় একটু দেখি তো, বোর্ড বোঝা যায় কিনা, হ্যাঁ সবই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, আজকে তো পরিষ্কার আছে বোর্ড দেখে পরিষ্কার মনে হচ্ছে। তাইলে হচ্ছে হলো কি, এই যদি আমরা এখন এই কাজটা করি তাহলে প্রতিক্রিয়া বলটাও জেনে গেলাম। আচ্ছা এই বস্তুটা এখানে রেখে দিলে ও কিন্তু কার জন্য পড়ে যাওয়ার কথা, দেখো তো কার জন্য, এই নিচের দিকে মাত্র একটা বল কাজ করে, এই বলটার জন্য বস্তুটার নিচের দিকে কি করার কথা, পড়ে যাওয়ার কথা, কি করা যাওয়ার কথা। এগুলো মুছে ফেলি আমি, এগুলো সব লিখে ফেলছো না তোমরা, আশা করি সব লিখে ফেলছো, নোট করতে হবে, নোট ছাড়া কেমনে হবে বলো। আচ্ছা
এবার আসো তো আমরা এখান থেকে যেটা করি সেটা হচ্ছে এই বস্তুটাকে এদিকে যদি পড়ে যায়, এটার জন্য পড়ে যাওয়ার কথা, কিন্তু ঘর্ষণ তারে বাধা দিয়ে আটকে রাখছে। বস্তুটা কি স্থির আছে নাকি হচ্ছে গতিশীল? যদি স্থির থাকা, আমরা স্থির থাকা পর্যন্ত হিসাব করছি, আমরা নিশ্চল কোণ হিসাব করবো, তো তাই স্থির থাকা পর্যন্ত। গতিশীল হইলে কেমন হবে সেটা আলাদা হিসাব। এবার আসো তাহলে এখানে যদি তোমরা আমি তোমাদেরকে বলি যে বস্তুটা mg sin θ, এটা হচ্ছে কি এটার কারণে পড়ে যাওয়ার কথা। ঘর্ষণ যেহেতু ঘর্ষণ কাজ করবে, তাহলে fs তাকে উল্টা দিকে বাধা দিয়ে ধরে রাখবে, বস্তুটা আর পড়বে না। তাহলে তুমি বলো তো mg sin θ এর কারণে সে পড়ে যাওয়ার কথা, বাট fs তারে বাধা দিয়ে ধরে রাখছে। তাহলে mg sin θ এর নিচের দিকে যদি আমি পজিটিভ ধরি, বাধাটা হচ্ছে উপরের দিকে। তুমি বলতো ভাই আমরা fs কি পজিটিভ ধরতে পারবো না? fs উপরের দিকে আর তা mg sin θ কে ক্যান্সেল করে দেয়। যেহেতু এটাও বলা যাবে এটাও বলা যাবে, দুটোটা একই কথা। যে কোনো একটাকে পজিটিভ ধরবো, তো আমরা ধরতেছি যার কারণে সে গতিশীল হচ্ছে সেটাকে আমরা পজিটিভ ধরি সব সময়। আগেরবারও দেখছি প্রয়োগকৃত বলটার কারণে গতিশীল হয়, তাই আমরা সেটাকে এফটাকে পজিটিভ ধরছি এবং তার বিপরীতের গুলা বাকিগুলারে বিয়োগ করছি, তাই না? এখানেও ঠিক সেম। দেখো mg sin θ এর কারণে সে নিচে নামার কথা, তাই আমরা mg sin θ কে পজিটিভ ধরলাম। ঘর্ষণ বল তার বিপরীতে বাধা দিচ্ছে, তাই এটা যেহেতু আর পড়তেছে না। এটা কি ঘর্ষণ বল? কোন ধরনের ঘর্ষণ বল? স্থিতি ঘর্ষণ হবে, যেহেতু আর সে পড়তেছে না। বাকিটা দিয়ে কত? 0। তাহলে বা mg sin θ ইকুয়াল টু কি বলো তো? fs বা দেখো তো mg sin θ ইকুয়াল টু μs ইনটু r। ঠিক আছে, আর কত এই ক্ষেত্রে? mg cos θ বা mg sin θ ইকুয়াল টু হচ্ছে μs ইনটু হচ্ছে mg cos θ। দেখো তো বা mg sin θ ডিভাইড বাই হচ্ছে কি বলতো mg cos θ ইকুয়াল টু হচ্ছে μs। mg চলে যাবে, সুতরাং tan θ ইকুয়াল টু কি বলতো μs। কোন রাস্তার যদি হচ্ছে কি দেওয়া থাকে, ওই বস্তু এবং তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, তাইলে ওই রাস্তাটা সর্বোচ্চ কত কোণে হেলানো বা ঢালু হইলে ওই বস্তুটা ওখানে স্থির থাকবে তা বের করা যাবে। এই যে এখান থেকে থিটা, আবারও বলছি, তুমি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক জানা থাকলে নিশ্চল কোণ বা ঘর্ষণ কোণ বের করতে পারবা। আর যদি হচ্ছে কি এই নিশ্চল কোণ জানা থাকে, তাহলে ওই রাস্তায় বস্তু বা হচ্ছে গাড়ি বা হচ্ছে তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক বের করে ফেলতে পারবা। এখন থেকে তুমি এটাকে এই যে tan θ ইকুয়াল টু হচ্ছে কি বলতো μs বা মিউ, এটা এই সূত্র ব্যবহার করতে পারবে। এটা এর করলাম, এটা দিয়ে তুমি বুঝতে পারবে সর্বোচ্চ কত কোণে হেলানো রাস্তায় ওই বস্তুটা স্থির থাকবে। আবার এটা থেকে জানতে পারবা ওই রাস্তাটা, ওই বস্তু এবং তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক কত হলে ওই থিটা কোণে হেলানো রাস্তার মধ্যে বস্তুটা স্থির থাকবে। কথা বুঝছো? এটা একটা পারস্পরিক সম্পর্ক, এটাও আমরা বিভিন্ন সময় ইউজ করতে দেখি বা ইউজে লাগে। ঠিক আছে, এটা আমরা একটা ইউজ করতে পারবো বিভিন্ন জায়গায়। এটা একটা চলে গেল। এবার একটা বস্তুকে ধরো, এই বস্তুটা ধরো আমি ছেড়ে দিলাম, কি করলাম? ছেড়ে দিলাম এবং বস্তুটার নিচের দিকে পড়তেছে। তাহলে আমার কথা হচ্ছে যদি বস্তুটা গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, তাহলে কত ত্বরণে নিচের দিকে পড়তে থাকবে? যদি পড়তে থাকে, যদি বস্তুটি উপর হতে পড়তে থাকে, কি থাকে? পড়তে থাকে, তাহলে কত কোণে পড়বে? তাহলে কত কোণ বলে কত ত্বরণে পড়তে থাকবে? কত ত্বরণে পড়তে থাকবে? দেখো তো পড়তে থাকবে। ও পড়তেছে কার জন্য বলো তো? mg sin θ এর কারণে। mg sin θ এর কারণে ও পড়তেছে নিজে নিজে, ওকে আমি কিছু করি নাই। ও mg sin θ এর কারণে পড়তেছে নিজে নিজে। ওরে বাধা দিবে কে? যেহেতু পড়তেছে, তাহলে ঘর্ষণ বল বাধা দিবে। তাহলে ঘর্ষণ বল তার উপরের দিকে বাধা, এবং বাকিটা দিয়ে আর কোনো তো বল কাজ করছে না, বাকিটা দিয়ে সে এ ত্বরণে নিচে নামবে। সুতরাং এ ইকুয়াল টু, এখান থেকে তোমাকে বাইর করতে হবে mg sin θ মাইনাস fk মানে fk ডিভাইড বাই m। এবার আসো fk কত? মিউ কে আর কত? mg cos θ। ঠিক আছে নাকি বুঝি নাই? মিউকের মান তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, বাদ বাকি মান বসিয়ে দিবে, বস্তুটা কত ত্বরণে পড়তে থাকবে। এটাই হচ্ছে কি বস্তুটার কার্যকর ত্বরণ। এটাই কি কার্যকর ত্বরণ, কত কার্যকর ত্বরণ। কথা বুঝছো নাকি বুঝি নাই? আচ্ছা, যদি ঘর্ষণ না থাকতো তাহলে কার্যকর ত্বরণ কত হইতো? ঘর্ষণ না থাকলে কেউ বাধা দিত না, তাহলে mg sin θ এর কারণে ও নিচে পড়ে যেত। mg sin θ ইকুয়াল টু হইতো ma, তখন সুতরাং a ইকুয়াল টু হইতো g sin θ। দেখো দুই পাশ থেকে m বাদ দিয়ে দিলে, যদি ঘর্ষণ না থাকতো, যদি ঘর্ষণ পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি ঘর্ষণ না থাকে, তাইলে বস্তুটার হচ্ছে কি ত্বরণ হবে g sin θ। ঠিক আছে, আর যদি ঘর্ষণ থাকে বাধা দেয়, তাহলে দেখো তো এই যে ত্বরণ হচ্ছে এটা,
এবং সেটা সমীকরণের মাধ্যমে। ঘর্ষণটা সবসময় গতির বিপরীতে থাকে এবং এই জন্য কি করতে হয়, বাদ দিতে হয়। কি করতে হয়, বাদ দিতে হয়। সবাই কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা বস্তুটাকে এটাও বুঝে গেলাম যে হলো কি। আচ্ছা, এবার একটা কাহিনী বুঝাই বা একটা কথা বলি। যখন একটা বস্তু কি হয় বলতো, একটা বস্তুকে হঠাৎ ব্রেক চেপে থামিয়ে দেওয়া হয়, তখনকার অঙ্কগুলা কিভাবে করবে? ব্রেক চেপে থামিয়ে দিলে, ধরো এই বস্তুটা এখান থেকে পড়তেছিল mg, এখান থেকে দূর গিয়ে বস্তুটা এখানে গিয়ে ধরো s দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, বা 3 সেকেন্ড পরে থেমে গেছে, তখন তোমরা অঙ্ক করবে কিভাবে? তো তখন ধরবে যে গাড়িটা এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে থেমে গেছে, এখানে অবশ্যই একটা ত্বরণের মাধ্যমে থামছে, অ্যাকচুয়ালি মন্দন এটা। হ্যাঁ, তো ধরে নিচ্ছি আমরা এখান থেকে গাড়িটা যে চলতেছিল, সেই গাড়িটা এখানে যে চলতেছিল সেটা ma ত্বরণে চলছিল। এই ma ত্বরণে চলছিল, দেখো ma ত্বরণে চলছিল। আরো কে কে নিচের দিকে আরো কে আছে? mg sin থিটা আছে। কে আছে? mg sin থিটা আছে। mg sin থিটা আছে। mg sin থিটা আছে। বাধা দেয় কে? ঘর্ষণ বল বাধা দেয়। লাস্টে গিয়ে কত? থেমে যায়। এখানে কিন্তু যদি শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে থেমে যায় তাইলে এটা এটা শুধু বললাম ঘর্ষণ বলের কারণে এই গাড়িটা কি থেমে যাচ্ছে গা, ঘর্ষণ বলের কারণে থেমে যাচ্ছে গা আস্তে আস্তে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘর্ষণ বলের কারণে থেমে গেলে তোমাকে এখান থেকে যে কোনো গাড়িটার তো ত্বরণ বাইর করতে দিতে পারে, ঘর্ষণ বল বাইর করতে যা ইচ্ছা এখান থেকে বের করতে দিতে পারে। আর যদি ধরো ব্রেক চেপে থামাই দেই, তো গাড়িটার নাম ছিল ধরো ma ত্বরণে, গাড়িটার নাম ছিল ma ত্বরণে, আর হলো তার নিচের দিকে আরো কাজ করছিল mg sin থিটা। কি কাজ করছিল বলো তো? mg sin থিটা। আরো কাজ করছিল mg sin থিটা। কোন দিকে? নিচের দিকে mg sin থিটা। তাকে বাধা দিল কে? ঘর্ষণ বল। আরো বাধা দিল কে? ব্রেক ইকুয়াল টু 0। লাস্টে গিয়ে থেমে গেছে। এই ক্ষেত্রে F বের করলে ব্রেকের বাধা দানকারী বল পেয়ে যাবা তুমি। তো তুমি বলবো ভাইয়া এখানে এটা কেমনে পাবো? এগুলা তখন বলে যে এরকম গাড়িকে ব্রেক চাপছে, তো তার ধরো 2 সেকেন্ড পরে থেমে গেছে, তাইলে v ইকুয়াল টু শেষ বেগ 0, v নট প্লাস কত বেগে চলতেছিল তা তোমারে দিয়ে দিবে এটি। এখান থেকে একটা a পাবে এবং এটা নেগেটিভ পাবে। কি পাবে? নেগেটিভ। বাট এখানে এই যে ঘর্ষণের সমীকরণগুলো আছে, এখানে এই ত্বরণটা বসাবে পজিটিভ। কি বসাবে? পজিটিভ। কারণ আমি এই ত্বরণটার দিকটাকে কি ধরছি? পজিটিভ ধরছি, ধরে নিয়েছি, তাই তুমি এখানে পজিটিভই বসাবে। ঠিক আছে, এই সমীকরণ থেকে তুমি নেগেটিভ পাবে, বাট এখানে বসানোর সময় সেই মানটা নেগেটিভ নেবে না, শুধু পজিটিভটা বসাবা। ঠিক আছে, আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, এটা ছাড়াও বের করা যেতে পারে। অনেকটা বলতে পারে 2 মিটার অতিক্রম করার পর থেমে গেছে, তখন v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as, এখান থেকে এটা বের করে নিবা। এখানেও এটা নেগেটিভ পাবা যেহেতু থেমে যাবে। আবার কিন্তু এই সমীকরণে এনে বসাইলে সেটা তুমি কি বসাইতে হবে বলো তো? সেটা বসাতে হবে হলো ত্বরণ ধনাত্মক। এই সমীকরণ ত্বরণটাকে ধনাত্মক বসাবে এই সমীকরণগুলোতে। আমি একটু পরে অঙ্ক করাবো, তাইলে তোমাদের আরো বোধগম্য হবে। তোমরা হয়তো অনেকে বুঝতেছো না, বা হয়তো কি একটু চিন্তা করছো কেমন হবে। আমি অবশ্যই কয়েকটা উদাহরণ ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করাবো ইনশাআল্লাহ। এবার আরো একটা কথা তোমাদেরকে বলতে চাই, অনেক সময় এখান থেকে ত্বরণ নিয়ে s বের করতে হইতে পারে, তখন এখান থেকে ত্বরণ সবসময় পজিটিভ পাবা, কারণ আমরা এই সমীকরণটা এমন ভাবে দাঁড় করিয়েছি যে দিকগুলো বিবেচনা করে নিয়েছি যে এটার দিকটা আর এটার নিচের দিকের গুলো সব পজিটিভ ধরছি, উপরের গুলো সব নেগেটিভ ধরে নিয়েছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই দুইটা সমীকরণে এটা বলো বা এটা বলো, দুটোটাতেই তোমার এখান থেকে যখন তুমি a বের করবে তখন দেখবা পজিটিভ a পাচ্ছ। কিন্তু এখানে যে নিয়ে যখন বসাবে, যদি তুমি থেমে যাওয়ার আগে বলে যে থেমে যাইতে যাইতে কত সময় লাগবে, বা থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে s বের করতে দেয়, তাইলে এখানে তুমি নিয়ে সেটাকে এখান থেকে পজিটিভ ভ্যালুটাকে নিয়ে এখানে নেগেটিভ ভ্যালু বসাবে, এখানে কি বসাবে? আবার নেগেটিভ বসাবে। কথা বুঝছো নি তোমরা? এই জায়গা থেকে পাবা সবসময় পজিটিভ ত্বরণ, এখানে এই সূত্র নিয়ে ওই ত্বরণ বসাইতে হইলে যেহেতু থেমে যাচ্ছে, থেমে যাওয়ার ক্ষেত্রে, আর যদি বেড়ে যায় গতি তাহলে তো আলাদা হিসাব, পজিটিভই বসাবে। থেমে যাওয়ার ক্ষেত্রে এগুলোর মধ্যে হলো কি নেগেটিভ ত্বরণ বসাবে। মন্দন ঘটতেছে এটা, এখানে a পজিটিভ আসবে, তার বলে যেহেতু মন্দন ঘটে সেহেতু কি a ইকুয়াল টু কি এত, নেগেটিভ এটা ধরে নিবে, মাইনাস চিহ্নটা দিয়ে দিবে, দেন এখানে নিয়ে বসাই দিবে। কথা বুঝছো? তাহলে হলো কি এখানে সবসময় পজিটিভ পাবে ত্বরণ, এখানে নিয়ে বসাইলে মাইনাস বসাইতে হবে। আর এখান থেকে যখন তুমি ত্বরণ বসাই এনে এখানে বসাবা, তখন এখান থেকে সবসময় মাইনাস পাবে, যেহেতু থেমে যাওয়ার ক্ষেত্রে মাইনাস পাবে, তাহলে এখানে এনে পজিটিভ বসাবে। আর অনেক সময় এখানে পজিটিভ পাওয়ার পর এখানে নেগেটিভ না বসায়া তুমি যদি আগে এখানে একটা কি দিয়ে দাও, যেহেতু থেমে যায় তাহলে আগে থেকে একটা মাইনাস দিয়ে দাও, তাইলে এখান থেকে পজিটিভ পাইলে এখানে ডাইরেক্ট নিয়ে পজিটিভ বসাইতে পারবা। বাট এখানে যদি সূত্র পজিটিভ রাখো, তাইলে এখান থেকে পজিটিভ ত্বরণ পাইলে এইসব সূত্রগুলো থেকে এখানে নিয়ে বসাইতে হলে তোমাকে মাইনাস সহকারে বসাইতে হবে।
আমার কথাগুলো একটু ভালো করে নোট করো, ঠিক আছে? এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব, তারপর হচ্ছে হিসাব নিকাশ করব। আমি আগে হচ্ছে হেলানো তলের একটা অঙ্ক করার আগে হচ্ছে একটা কি নরমাল হচ্ছে কি দিয়ে করব, ওই যে নরমাল একটা অনুভূমিক তলে এরকম একটা থেমে যাওয়ার কনসেপ্ট করাবো, থেমে যাওয়ার কনসেপ্ট একটা অনুভূমিক তলে করাবো নাকি। তার আগে হচ্ছে নরমালি এরকম দেখি উদাহরণে কোনো ম্যাথ ভালো ম্যাথ আমি পাই কিনা, উদাহরণে বা অনুশীলনীতে ঘর্ষণের কোনো যদি ম্যাথ ভালো পাই তাহলে সেখান থেকে একটা ম্যাথ করে তারপর হচ্ছে কি তোমাদের বাদ বাকি হিসাব নিকাশগুলোর দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার হেলানো তলে উদাহরণে একটাও পাইলাম না, অনুশীলনীতে দেখি পাই কিনা। তপন স্যারের বই ঘর্ষণ কিছু অঙ্ক আছে, বলছে একটা এটা কি যেন একটা 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 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তায় একটি গাড়ি এত দ্রুতিতে উপরে উঠছে, হঠাৎ গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, ঠিক আছে? হঠাৎ গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, গাড়িটি কত দূর উঠবে টায়ার ও রাস্তার একটা ঘর্ষণ। আচ্ছা, এটাও একটু কত দূর উঠবে ওঠার, এটার চেয়ে আরেকটু সহজ হালকা কিছু একটা নিয়ে এমসিকিউতে দেখি কিছু পাওয়া যায় কিনা। এটা যদি এমসিকিউতে কিছু একটা পাই তাহলে আরেকটু ভালো হয়, একটু সহজ টাইপের কিছু একটা। বলছে একটি তক্তার উপর একটি ইটের নিশ্চল কোণ এত, এবং প্রশ্ন এটা হচ্ছে একটা এমসিকিউ, এটা কি বলতো একটা এমসিকিউ। বলছে একটি আচ্ছা আমি একটু নর্মাল এভাবে বলি, প্রশ্নটা শোনো। একটি কাঠের তক্তার উপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ 40 ডিগ্রি, ইট ও তক্তার মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? তো এই প্রশ্নটা তুলছো, নোট করো, প্রশ্ন তুলো। তা আমরা বলছি এখানে ইট আর কার, ইট ও কাঠ এর মধ্যে নিশ্চল কোণ কি, নিশ্চল কোণ দিছে হচ্ছে 40 ডিগ্রি, কত 40 ডিগ্রি। আর বলছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা কত, আজকেই শিখলাম, আমরা জানি টেন থিটা, নিশ্চল কোণ ইকুয়াল টু মিউ এস। তাইলে সুতরাং থিটা যদি দেওয়া থাকে তাহলে সুতরাং মিউ এস ইকুয়াল টু 10 কত বলো তো 40 ডিগ্রি, এবং 10 40 এটার মান কত আসে ক্যালকুলেটরে তোমরা যদি করো তাহলে তো তোমরাই পেয়ে যাবে। আমি ক্যালকুলেটর নেই, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে আমাকে এটা করে বলো তো। তাহলে 10 কত আসে, এটা 10 40 মান, 10 40 মান হচ্ছে 0.839, 0.83 কত 0.839। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2017-18 আসছে 0.839, ঠিক আছে? অপশনে 0.84 ছিল, তাহলে এটা উত্তর হবে, ঠিক আছে? খুবই হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। তারপর বলছে একটু কথাটা আরো একটা প্রশ্ন এরকম বলছে, একটি অনুভূমিক মেঝে, আচ্ছা একটি এত একটা স্থির আছে, বইটিকে অনুভূমিকের সাথে কত কোণে হেলানো হলে বইয়ের উপরিতল থেকে মুঠো কোণ। আচ্ছা, একটি বলছে একটি 2.2 কেজি ওজনের ভরের মুঠোফোন একটি বইয়ের উপর স্থির অবস্থায় আছে। দেখো 0.2 কেজি ভরের একটি মুঠোফোন, একটি মুঠোফোন টেলিফোন আর কি, মুঠোফোন একটি বইয়ের উপর স্থির আছে, বইয়ের উপর স্থির আছে, হ্যাঁ স্থির আছে। বইটি কত কোণে হেলানো হলে বইটির উপরিতল হতে মুঠোফোনটি গড়িয়ে নামতে শুরু করবে, মুঠোফোনটি গড়িয়ে নামতে শুরু করবে। ওকে, এটা হচ্ছে একটা ঘটনা। তো এটা যদি হয় তাহলে এটা কি বলতো, এটা যদি হয় এটা কিভাবে অঙ্কটা করবে? আসলে একটা বই ধরো, এরকম একটা বই আছে তোমার কাছে, ধরো একটা বই আর কি, বইয়ের উপরে ছিল কি একটা মুঠোফোন আছে, বইটা হচ্ছিল এই মুঠোফোনটা বা মোবাইল ফোনটা ধরো এরকম আর কি, এর একটা মোবাইল ফোন, বইটাকে তুমি কতটুকু হেলাইলে ও গড়িয়ে পড়ে যাইতে শুরু করবে। অর্থাৎ গড়িয়ে তো তখনই পড়ে যাইতে শুরু করবে যখন সর্বোচ্চ যতটুকু পর্যন্ত সে কি ওখানে স্থির থাকতে পারবে, তাই না? তার মানে সর্বোচ্চ কত হেলানো তল পর্যন্ত সে স্থির থাকতে পারবে, ওইটাতেই ওই সর্বোচ্চ অ্যাঙ্গেলে গেলেই ও গড়িয়ে পড়া শুরু করবে, তাই তো? যতটুকু পর্যন্ত, তাইলে এটা হচ্ছে ওই যে টেন থিটা, নিশ্চল কোণের অঙ্কটা, টেন থিটা ইকুয়াল টু মিউ এস, ঠিক আছে? এখানে ঘর্ষণ গুণাঙ্ক তোমাদের দিয়ে দিছিল 0.3, এখানে ঘর্ষণ গুণাঙ্ক এই প্রশ্নের জন্য ঘর্ষণ গুণাঙ্ক 0.3 দিছে, বা তাইলে আবার থিটা ইকুয়াল টু কত বলো তো 10 ইনভার্স কত মিউ এস,
এটাই হবে উত্তর। টেন ইনভার্স কত 0.3। দেখি ক্যালকুলেটরে করে ফেলো না। ইনভার্স কেমনে দিতে হয়? টেন ইনভার্স শিফট দিয়ে ক্যালকুলেটর 10 দিবা, 0.3 বসাইলেই তো হয়ে যাবে। শিফট 10 তারপর হচ্ছে 0.3। আমি দেখতে পাচ্ছি এটা 16.7 ডিগ্রি। কত? 16.7 ডিগ্রি আসছে, 16.7 ডিগ্রি। শেষ, এটা উত্তর। এটা হচ্ছে নিশ্চল কোণের ব্যাপার স্যাপার গেল গা। তারপর হচ্ছে এবার হেলানো তলের একটা অঙ্ক নেই। হেলানো তলের অঙ্ক, একটা হেলানো তলের অঙ্ক। ধরো আমি বলছি হচ্ছে হলো কি, আমাকে বলছে হচ্ছে হলো একটা, আমি প্রশ্নটা লিখি তারপর যে একটি, দেখো একটি আচ্ছা অনুভূমিকের সাথে আছে, এভাবে লিখি। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, 30 ডিগ্রি কোণে হেলানো। আমার লেখাগুলো কি বোঝা যায়? একটু বিশ্রী হচ্ছে মনে হয় নাকি? এমনি লেখা বিশ্রী। দেখো অনুভূমিক 30 ডিগ্রি কোণে হেলানো একটি রাস্তায়, একটি রাস্তায় কত? একটি রাস্তায় 30 ডিগ্রি কোণে হেলানো একটি রাস্তায় 500 কেজি ভরের একটি গাড়ি, 500 কেজি ভরের একটি গাড়িতে কত বল প্রয়োগ করলে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। হ্যাঁ, এখানে মিউ এস বলছে 0.3, মিউ কে বলছে 0.4। এরকম একটা মান দিয়ে দিছে আমাদেরকে। এইটা অঙ্কটা করতে হবে। সবাই প্রশ্নটা তুলে ফেলো, ঝটপট। প্রশ্ন না তুললে তো অঙ্ক করা যাবে না, তাই না? প্রশ্ন তুলতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানকার কনসেপ্ট। তো আমরা যদি এখানকার কনসেপ্ট এটাকে ইউজ করি, তাহলে কি করব? এখানে দেখো হেলানো তলটা যদি আমরা বিবেচনা করি, এরকম একটা হেলানো তল বিবেচনা করি। গাড়িটা ধরো এখানে থাকা যায়, এখানে আমি একটু আপাতত এখানে বিবেচনা করি নি গাড়িটা। কোন জায়গায়? এই জায়গায়। কারণ আমি নাইলে হচ্ছে অ্যাঙ্গেলগুলো দেখাইতে পারবো না। এটা যদি অনুভূমিকের সাথে বলছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তার মানে এটা ডিরেক্ট দেওয়া আছে, এটা নিয়ে পেঁচাল খাইতে হবে না। তাহলে এখানে যদি গাড়িটাকে আমি আপাতত, যদি একটু নিচে হইতো, গাড়িটাকে আমি জাস্ট এখানে ধরতেছি। দেখো এই গাড়িটা উপরের দিকে উঠবে, এই রাস্তায় এখানে এটা। তো গাড়িটার ভর যদি হচ্ছে কত হয়? 500 কেজি, আমি ওরা এম ধরতেছি, তাহলে এটা এমজি। তো তল বরাবর এদিকে ভিতরে দিয়ে কি আছে? এটা থিটা হইলে এটাও কত? থিটা। তাহলে এটা হবে কি? এমজি কস থিটা। আর এদিকে নিচের দিকে হবে কি বলতো? এমজি সাইন থিটা। যেহেতু রাস্তায় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে ঘর্ষণ কাজ করবে। তো আমারে বলছে এত ত্বরণে উপরে উঠবে কত বল প্রয়োগ করলে। তো আমাদের প্রয়োগকৃত বলটা হবে উপরের দিকে। প্রয়োগকৃত বল কোন দিকে হবে? উপরের দিকে। আচ্ছা, এই লেখাগুলো কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রয়োগকৃত বলটা উপরের দিকে হবে, এমজি সাইন থিটা নিচে দিয়ে। ঘর্ষণ বলটাও কোন দিকে? যেহেতু গতিশীল থাকবে এ ত্বরণে, তাহলে এফ কে ধরবো আমরা, এফ এস ধরবো না। এই এফ কে দিকে। আর কিছু কি আছে? আর কোনো বল নাই। এখানে তলের প্রতিক্রিয়া বল কত বলো তো? এমজি কস থিটা। তাহলে এটা কত হবে বলো তো? এমজি কস থিটা। ওকে, এমজি কস থিটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। আর এটা লাগবে কখন? ওই এফ কে বাইর করার সময়। তো আমরা প্রয়োগকৃত বল বাইর করতে হবে। তাহলে মনে করি এফ পরিমাণ বল প্রয়োগ করলে গাড়িটি এত ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে। এটা আগে কথাটা লিখবা। তাহলে এফ মাইনাস কাকে বাদ দিতে হবে? এমজি সাইন থিটাকে বাদ দিতে হবে। আর কারে বাদ দিতে হবে? ঘর্ষণ বল এফ কে বাদ দিতে হবে। বাকিটা দিয়ে সে সামনে এ ত্বরণে উপরে উঠতে থাকবে। ঠিক কিনা? অবশ্যই ঠিক। তাইলে আমাদের বাইর করতে হবে এফ, বা এফ ইকুয়াল টু কত বলতো? এম এ প্লাস হচ্ছে হলো কি? এমজি সাইন থিটা প্লাস হচ্ছে হলো কি? এফ কে। আমরা এখানে মান বসাবো এবার। এম এ কত বলতো? এম এ আচ্ছা, এম হচ্ছে হলো 500, এ কত? 3 প্লাস এমজি 500, জি কত? 9.8, সাইন কত? সাইন 30 ডিগ্রি। ওকে, প্লাস এবার আসো তো এফ কে মানে কি? মিউ কে তো বসাবোই। আর কত? আর হচ্ছে হলো এমজি কস থিটা। তাইলে মিউ কে এমজি কস থিটা একবারে লিখি। হ্যাঁ, পরের লাইনে গিয়ে তুমি চাইলে এটা হচ্ছে 1500 আমি এভাবে লিখতে পারি। এটা 500 ইন্টু হচ্ছে হলো 9.8, এটা কত আসে দেখি একটু ক্যালকুলেশনটা করে। 500 ইন্টু হচ্ছে হলো 9.8 ভাগ হচ্ছে 2, আমি দেখতে পাচ্ছি এটা 2450। ক্যালকুলেশন ভুল হলে তোমরা আবার আমাকে করে দিবে। 0.4 তোমরা কারেকশন করে নিবে, ঠিক আছে? এটা এম হচ্ছে হলো 500 ইন্টু হচ্ছে 9.8 কস কত? কস কত? 30 ডিগ্রি, √3/2। তাহলে দেখি তো 0.4 ইন্টু হচ্ছে হলো 500 ইন্টু হচ্ছে হলো 9.8 ইন্টু হচ্ছে হলো কি? ইন্টু হচ্ছে হলো কস 30 ডিগ্রি
আমাদের এটা আসছে হলো কত, এই পাশেরটা দেখো এখানে এটা হচ্ছে 3950 প্লাস হচ্ছে হলো 1697.4 3900 কত 50, আমি একদম বাচ্চাদের মতো করলাম না, 5647.4 নিউটন। এত বল প্রয়োগ করলে হচ্ছিল বস্তুটা এই ত্বরণে হচ্ছিল উপর দিকে উঠতে হবে। কিলো নিউটনে নিলে কত আসবে বলো তো, 5.647, এত কিলো নিউটন। এত কিলো নিউটন বল প্রয়োগ করলে এই গাড়িটি এত ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে। দেখো সহজ না? আমি কোথাও আশা করি ক্যালকুলেশন ভুল করি নাই, তোমরা দেখো তো একটু, সহজ না? সহজ না? খুবই সহজ। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, নাইলে কিন্তু হবে না। এরকম টাইপের আরও ম্যাথ হইতে পারে, আরও টাইপ হইতে পারে। যদি সমবেগে বলতো তাহলে হচ্ছিল কি এটা লাস্টে শূন্য ধরতাম। তো এইসব জিনিস কিন্তু খুবই মজার, এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে যদি তোমরা করো তাহলে কিন্তু আটকাবে না। আই হোপ, আমার ধারণা তোমরা আটকাবে না। এবার আসো একটু বলছে চলো একটা অঙ্ক দিকে যাই, যে ছিল নর্মাল তলের কথা বলছে। এটা অঙ্কগুলো একটু মজা আছে। বলছে একটা তলের উপর একটা বস্তু, একটা অনুভূমিক তল, হ্যাঁ, এই তলটার উপর একটা বস্তু হচ্ছিল কত কত যেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে, এত কিলোমিটার পার আওয়ার বেগে পিছলাইতে পিছলাইতে থেমে গেছে। লাস্টে গিয়ে এখানে থেমে গেছে, পিছলাইতে পিছলাইতে থেমে গেছে। বলছে এখানে তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক বলছে হচ্ছিল তোমাকে কত 0.2, কত 0.2। এটা যদি বলছে বস্তুটা অতিক্রান্ত দূরত্ব কত, কথা বুঝো, বস্তুটা থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করছে। আমি আবার বলছি, কোন তলের উপর 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি বস্তু পিছলাতে পিছলাতে গিয়ে থেমে গেছে, তলের ঘর্ষণ গুণাঙ্ক এত, থামার আগে কত দূরত্ব অতিক্রম করছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, পিছলাই থামছে মানে হচ্ছে আর কোনো বাধা দেয় নাই, কেউ ব্রেকের বাধাও দেয় নাই, কেউ বিপরীত দিক থেকে বাধাও দেয় নাই, শুধুমাত্র কি হয়েছে, ঘর্ষণের কারণে থেমে গেছে। এটা থেমে যাওয়ার কনসেপ্ট আসলেই ও একটা ত্বরণ নিয়ে এসে থেমে গেছে, সেই ত্বরণটা আগে বের করে নিতে হবে। তারপর ঘর্ষণ বল তার বিপরীতে বাধা দিয়েছে, যেহেতু লাস্টে গিয়ে থেমে গেছে কিন্তু এ গতিশীল ছিল কিন্তু, ঠিক আছে, তাইলে এখানে বিপরীত দিকে বাধা দিবে এফ কে। ওর একটা হচ্ছিল কি, ও একটা ত্বরণ নিয়ে এম এ বলে গিয়ে থেমে গেছে, তাহলে ওর ত্বরণের দিকটা এইদিকে আর ঘর্ষণ বাধা দিচ্ছে তার বিপরীতে, তারপর গাড়িটা থেমে গেছে বা বস্তুটা থেমে গেছে। কারণ কে, পিছলাতে থামার মানে কি বলতো, ওকে ঘর্ষণ, শুধু ঘর্ষণই থামাই দিছে, আর কেউ থামায় নেই। কে থামাইছে? ঘর্ষণ। তাহলে এবার একটু কথাটা বোঝো তোমরা, আমরা এখান থেকে ত্বরণটা আগে বের করে নিতে হবে। অর্থাৎ এখানে হচ্ছিল এই যে গাড়ির বস্তুটা এম এতে চলছিল, ঘর্ষণ তাকে বাধা দিয়ে থামিয়ে দিয়েছে, লাস্টে 0, এটাই বলতে পারো তোমরা, ঠিক আছে? এটা বললেই কি কাজ হয়ে যায়। তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া এখানে কি হবে, তুমি বলো কি এটা আমি তো বুঝলাম না। দেখো তো অন্য কনসেপ্টেও এখান থেকে এটাকে কি আনা যাবে, আমি এটাকে সবচেয়ে ভালো বুঝি আর কি। ধরো এই যে এম এটা কি বলতো, এ লাগবে না আমাদের, সুতরাং আমাদের বাইর করতে হবে কাকে বলতো, ত্বরণ লাগবে আমাদের। এখান থেকে বাইর করতে বলছেটা কি, অ্যাকচুয়ালি থেমে যাওয়ার আগে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে এম এ মাইনাস কি বলতো, এই যে এফ কে, তাহলে মিউ কে ইন্টু কি আর বলা যায় না, মিউ কে ইন্টু কি আর ইকুয়াল টু 0, বা এম এ ইকুয়াল টু কি বলতো, মিউ কে ইন্টু বলতো বস্তু সমতলে আছে, তাহলে হচ্ছিল কি নিচের দিকে খাড়া এম জি দেয়, উপরে প্রতিক্রিয়া বলো কত এম জি, এটা গত ক্লাসের টপিক। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এম জি। সুতরাং এ কত আসবে, মিউ কে ইন্টু হচ্ছিল এম জি ডিভাইড বাই কত এম এ। তাহলে মিউ কে কত, এম কাটি দিতে পারি, মিউ কে কত, মিউ কে 2 আর জি কত 9.8 ডিভাইড বাই এ কত, ওমা আমাদেরকে তো এই, আচ্ছা এখানে আমি এম তো চলেই গেছে, তাহলে ডিরেক্ট গুণ করে দিতে পারি। তাহলে হচ্ছে কি, আমি বলি কি রে, এ তো বাইর করবো 0.2 ইন্টু 9.8, তাহলে এটা কত আসবে বলো তো। তাইলে আমাদের এখান থেকে এটা 0.2 ইন্টু হচ্ছে 9.8, এটা আসবে, এটা আসছে 1.96 ms ইনভার্স 2, এইটা ত্বরণ আসছে। এবার বলছে থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করতে হবে। তো এবার থেমে যাওয়ার আগে অতিক্রম করতে হবে ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as। এখানে বলেছিলাম আমরা এই যে ঘর্ষণের এই সমীকরণটা থেকে ত্বরণ বাইর করলে ত্বরণ সবসময় পজিটিভ আসবে। যেহেতু বস্তুটা লাস্টে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে এখানে বসানোর সময় মাইনাস বসাবো। কি বসাবো? মাইনাস। কিছুক্ষণ আগেই কনসেপ্টটা তোমাদেরকে বললাম, বা লাস্টে গিয়ে থেমে গেছে মানে 0 স্কয়ার, ভি নট মানে কত, ও এই যে এটা লাগবে, তো এই যে ভি নটটা কত, এটা এতক্ষণে লাগতেছে, দেখো ভি নটটা লাগতে 36,000 ডিভাইড বাই 3600, ঠিক আছে না? 3600 হলে এটা 10 আসবে মনে হয়, খুব সম্ভবত 10।
10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 10 স্কয়ার প্লাস 2 ইনটু কত বসবে? মাইনাস 1.96, যেহেতু বস্তুর লাস্টে থেমে গেছে এস, এখান থেকে তোমরা এবার এসটা বের করে নিবে। এই তো কাজ শেষ। এস এটা তপন স্যারের বইয়ে একটা উদাহরণে এই ম্যাথটা আছে। তোমরা বললাম যে এত বেগে একটা গতিশীল বস্তু পিছলাতে পিছলাতে গিয়ে থেমে গেছে, ওই তলের ঘর্ষণ গুণাঙ্ক এত হলে থামার আগে কত দূরত্ব অতিক্রম করেছিল। এটা প্রশ্নটা লিখছো? প্রশ্ন লিখে নোট করে রাখো, না তো পারবা না। প্রশ্ন তুলতে হবে, আমার কথা শুনতে হবে। অনেকে আমার কথা শুনে না, শুধু বোর্ড দেখে। বোর্ড দেখলে হবে ভাইয়া? এটা একটা কথা। তাইলে এই অঙ্কটা গেল গা। এবার হেলানো তলের ক্ষেত্রে এই কনসেপ্টটাকে একটু ইউজ করি তো ভাইয়া আমরা। হেলানো তলের ক্ষেত্রে এই কনসেপ্টটা আমরা একটু কি করব? ইউজ করে দেখি। এরকম একটা তপন স্যার বইয়ে এর অনুশীলনীতে আমি এরকম একটা না দুইটা অঙ্ক দেখেছি। অনুভূমিকের সাথে বলছে হচ্ছে হলো হেলানো কত 30 ডিগ্রি কোণে হেলানো একটা রাস্তায়। দেখো একটু, এই যে দেখো বলছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি রাস্তায়। প্রশ্নটা লিখো। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি রাস্তায় 35 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে একটি গাড়ি উপরে উঠছে। গাড়িটা ভর দেওয়া নাই। হঠাৎ গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়িটি থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? এটা হচ্ছে প্রশ্ন। গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক 0.4 এটা দেওয়া আছে। তো তুমি এটা কিভাবে করবে? দেখো 30 ডিগ্রি কোণে হেলানো, গাড়িটা এখানে গাড়িটা চলছিল একটা বেগ নিয়ে। সেটা কত বলেই দিছে তোমাকে, সেটা বলে দিছে হচ্ছিল কত বলো তো? ও হচ্ছিল 35 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে উঠছিল ভালো কথা। হঠাৎ করে ব্রেক থেমে গেছে। থেমে গেলে যেহেতু এটা আছে, ওর আগে থেকে জানি এদিকে এমজি, আমরা এদিকে হচ্ছিল কি এমজি কস থিটা, কারণ এটা থিটা হইলে এটাও থিটা, তাহলে এটা 30, এটা বুঝতে পারবে। আমরা জানি প্রতিক্রিয়া বল আর কত, আর হচ্ছিল এমজি কস থিটা এখানে। তারপর হচ্ছে আরও কি জানি নিচের দিকে কাজ করছে এমজি সাইন থিটা। যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিছে, তাহলে গাড়িটা যেহেতু সামনের দিকে উঠতেছে, ঘর্ষণ বল বাধা দিবে এদিকে এফ কে। কথা বুঝছো নি? তো এবার লাস্টে গিয়ে থেমে যাবে। ধরে নিয়ে আমরা এতটুকু এস দূরত্ব অতিক্রম করার পর গাড়িটা থেমে যাবে। তো এস বের করতে হলে ওই সমীকরণ এটার কাছে যাইতে হবে, ভি নট স্কয়ার 2as এর কাছে যাইতে হবে। ঠিক আছে, এখান থেকে এস বের করব, কিন্তু এস জানার জন্য আমাদের এ নিয়ে আসতে হবে। এ আনবো কোত্থেকে? ওই যে বলের ঘর্ষণের যে সমীকরণটা আছে ওইটা থেকে আমরা এটাকে নিয়ে আসবো। ওই সমীকরণটা থেকে এটা কেমন পাবো আগে আমারে বলো তো? পজিটিভ পাবো। এখানে বসানোর সময় কি করব? নেগেটিভ বসাবো, কারণ গাড়িটা লাস্টে গিয়ে থেমে যাচ্ছে। এবার আসো আমরা ধরি হচ্ছে হলো গাড়িটা কি হচ্ছে বলো তো? গাড়িটা হচ্ছে হলো, আমরা ধরে নিচ্ছি গাড়িটা হচ্ছে হলো এ ত্বরণের সামনের দিকে চলছিল। এ ত্বরণের সামনের দিকে চলছিল মানে একটুকু যে গিয়ে থেমে গেছে ওইটা এ ত্বরণে গেছে, এতটুকুটা। তো এই এম এ ত্বরণে চলছিল এটুকু, এটা বিয়োগ কাকে বাদ দিব? এফ কে। ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। আরো কারে বাদ দিব? এমজি সাইন থিটা, কারণ এমজি সাইন থিটাও নিচের দিকে কাজ করে। বাকিটা দিয়ে গিয়ে লাস্টে গিয়ে কি থেমে গেছে। আমরা কিন্তু কোনো এখানে কি দেই নাই বলো তো? ব্রেকের বাধা দেই নাই। তাহলে ব্রেকের বাধা দিলে কিন্তু হচ্ছে হলো কি ব্রেকের বাধাটাও এদের সাথে হয়তো যুক্ত হইতো, কিন্তু গাড়িটা হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে নিজেই। এই দুইটার কারণেই থেমে যাবে এখন। ঘর্ষণ বল আর হচ্ছে এমজি সাইন থিটার কারণেই গাড়িটা কিন্তু উঠছিল এখান থেকে দুটো গেছে এম এ ত্বরণে, তাহলে এটা জিরো লাস্টে। এই এম এ ইকুয়াল টু কি আসবে? এফ কে প্লাস এমজি সাইন থিটা। সুতরাং এ ইকুয়াল টু কি হবে বলো তো? গাড়ির ভর দেওয়া নাই এখানে। এ ইকুয়াল টু এফ কে প্লাস হচ্ছে হলো কি এমজি সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে হলো কি এম। এই যে এফ কে হচ্ছে মিউ কে আর না, তো আমরা এটা কি লিখতে পারি? এখানে এফ কে এর জায়গায় মিউ কে আর, আবার মিউ কে রাখলাম আর কত বলো তো? এমজি কস থিটা না এখানে, এই যে আর এমজি কস থিটা ডিভাইড প্লাস হচ্ছে হলো কি বলো তো? এমজি সাইন থিটা। তো এমজি সাইন থিটা যদি হয় তাহলে নিচে এম। দেখো তো এম কমন নিলে এই চলে যাবে না, এই এমগুলা শব্দটা থেকে কমন নিয়ে ডিভাইড বাই এম, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াবে হচ্ছে হলো মিউ কে জি কস থিটা, মিউ কে জি কস থিটা প্লাস জি সাইন থিটা। ওকে নাকি ওকে নয় বলো তো? দেখো তো তোমরা এটা, এই জিনিসটা যদি তোমাদের কাছে ওকে হয় তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। কেমন? মিউকে কত দেওয়া আছে এই প্রশ্নে কিন্তু মিউকে একটা ছিল, সেটা আমি তোমাদেরকে বলছিলাম। মিউকেটা দেওয়া ছিল হচ্ছে 0.4, এখানে একটা মিউকে বা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল 0.4, তাহলে এটা 0.4 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে হলো কস 30 প্লাস হচ্ছে হলো কত? জি 9.8 ইন্টু সাইন কত 30। এখান থেকে তুমি যা পাবে এটাই হচ্ছে হলো কি এখানকার এম এস ইনভার্স 2, এটা ত্বরণ।
এই ত্বরণটাকে নিয়ে আবার কোথায় বসাবে, যেহেতু ও চলছিল যেটা, এটা আগে থেকে ভি নটটা বের করে নেও না তোমরা। ভি নট 35,000 ডিভাইড বাই হচ্ছে 3600, তো 9 পয়েন্ট সামথিং কত যেন আসবে, এত এমএস ইনভার্স 1, এত এমএস ইনভার্স 1 আদি বেগ। এটা লাস্টে শেষ বেগ কত 0 গিয়ে থেমে গেছে। তারপর ত্বরণটা তোমরা কোত্থেকে পাবে, এখান থেকে ত্বরণটা পাবে, এখানে বসিয়ে দিবে। ত্বরণ অবশ্যই এখান থেকে পজিটিভ পাবে, কারণ এই ঘর্ষণের সমীকরণ, এই যে বলের সমীকরণ যেটা আছে, বলের অবশ্য ভারসাম্যত যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে তুমি পাবে যেটা, সেটা পাবে কোনটা বলো তো, সেটা পাবে পজিটিভ সবসময়। কিন্তু এই সমীকরণে নিয়ে বসা যাচ্ছে নেগেটিভ। আবার এই সমীকরণ থেকে সবসময় পাবে নেগেটিভ ত্বরণ, কিন্তু এখানে এনে বসানোর সময় সেটা পজিটিভ বসাতে হবে। কখন, যখন কোনো গাড়ি বা বস্তু থেমে যায় তখন। তাহলে এখান থেকে ত্বরণ যেটা মাইনাস পাবে সেটা এনে, সরি প্লাস পাবে, সেটা এখানে এনে মাইনাস সহ বসাবে, তারপর এখান থেকে এস বের করে নিবে। কথা বুঝছো নাকি বুঝি নাই? দেখো তো কত মজার একটা কনসেপ্ট, একই টাইপের, একই ধারাবাহিকতা, একই কনসেপ্ট। করছো ঝটপট 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 করে ফেলো, নোট করে ফেলতে হবে। সবাই 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 পারে, খালি আমিই পারি না, সবাই পারে, আমি পারি না যে শুধু। দেখো একটা ঘর্ষণ না থাকলে শুধু ঘর্ষণ যেটা বাদ দিতা সেটা বাদ দিবা না, ঘর্ষণ ছাড়া করবা। যদি তল মসৃণ বলে, তল যদি মসৃণ বলে বা ঘর্ষণ গুণাঙ্ক না দেয় বা ঘর্ষণের কথা না বলে, তাহলে ঘর্ষণ ছাড়া বাদ বাকি অংশ দিয়ে করবা। বলছে 10 মিটার দীর্ঘ একটি হেলানো তলের শীর্ষে একটি ব্লক রাখা আছে। 10 মিটার দীর্ঘ একটি হেলানো তলের শীর্ষে একটি ব্লক রাখা আছে। তলটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এবং ব্লক ও তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হলে কতক্ষণে ব্লকটি তলের নিচে পৌঁছাবে? প্রশ্ন লিখছো, লিখে ফেলো, প্রশ্ন লিখে ফেলো। 10 মিটার দীর্ঘ হেলানো তল, তলের সাথে আছে 60 ডিগ্রি কোণে, আর মিউ দেওয়া আছে। দেখো আমি এখানে প্রশ্ন লিখছি, এই যে এই তলটা পুরাটা বলছে হচ্ছিল কত, আমি এখান থেকে দূর পর্যন্ত দিয়ে দেখাই, এটা দেখাইছে 10 মিটার এবং এটা হচ্ছিল কত 60 ডিগ্রি কোণে হেলানো। এখানে একটা ব্লক এম ভরের, এটা ভরটা বলে নাই, এম ভর, এম হয়তো এম কাটা যাবে গা। এবং এখানে ঘর্ষণ গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে হচ্ছিল কত জানো তোমরা, কত 0.3। আমারে বলছে এই ব্লকটা এখান থেকে কত সময় পর এখানে পৌঁছাবে, তার মানে ব্লকটা এখান থেকে নিজে নিজে গতিশীল। ব্লকের মধ্যে কোনো কি রাখছি জাস্ট, যেহেতু তার মানে এই কোণটা নিশ্চল কোণের চেয়ে বেশি, অর্থাৎ এই বস্তুটা নিজে নিজে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। এবার একটু তোমাদেরকে একটু তোমরাই কত সময় তোমরাই বের করতে পারবা। দেখো এটা যদি এমজি নিচের দিকে ধরি, এটা যদি থিটা হয়, এই তল বরাবর এটাও কি থিটা, তাহলে এদিকে কাজ করবে কি এমজি সাইন থিটা, এদিকে কাজ করবে কি এমজি কস থিটা। তলের বরাবর ঘর্ষণের জন্য প্রতিক্রিয়া বল কি হবে বলো তো, এমজি কস থিটা। এটুকু বুঝো না কেউ আসো নাকি? সবাই তো বুঝি। ও নিজের দিকে পড়তে থাকলে এটার কারণে পড়তে থাকবে, ঘর্ষণ তারে বাধা দিবে উপরের দিকে, এফকে উপরের দিকে যখন বাধা দিবে, তুমি তোমারে বলছো যে কত সময় পর বাইর করতে হবে। তো কত সময় পর যদি তুমি বাইর করতে চাও, তোমার আগে থেকে হচ্ছিল কি এখান থেকে দুইটা জিনিস করতে হবে, যে হচ্ছিল কি এটা হচ্ছিল 10 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগে সেটা, ঠিক আছে? তো আমরা এস ইকুয়াল টু এটা থেকে করতে পারবো, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস কি বলতো হাফ এ টি স্কোয়ার, কারণ এস দেওয়া আছে। তো এটা যদি জেনে যাই, তারপর হচ্ছিল কি আদিবেগ এখানে থাকাতে, এখান থেকে যখন জোড়ানো শুরু করছে ওখান থেকে তখন তো 0 টি, তাহলে দেখো তো হাফ এ টি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু কি বলতো হাফ এ টি স্কোয়ার। তাহলে এস তো 10, এ আমরা জানি না, এটাই জানি না, টি স্কোয়ার এখান থেকে টি বের করতে হবে। এই এটা আমাদেরকে জেনে নিতে হবে বলের ভারসাম্যতার সমীকরণ বা বলের সমীকরণগুলো থেকে। এটা কেমনে বাইর করবো বলো তো? এবার ও নামতেছে কার জন্য, এমজি সাইন থিটার জন্য। দেখো ও নিচের দিকে নামলে শুধুমাত্র এমজি সাইন থিটার জন্য নামবে, আর কারোর জন্য নামবে না। এমজি সাইন থিটার জন্য উপরের দিকে বাধা দিবে কে, এফকে বাধা দেওয়ার পর বাকিটা দিয়ে সে সামনে একদম গতিশীল হয়ে থাকবে। তুমি বলবা জিরো হবে না এটা, না ও তো থেমে যায় না, এখানে এসে বলছে থেমে যায়, বলে নাই, ও বলছে এটা গতিশীল হয়ে আসে। তাহলে এখান থেকে এ পাবা, এ ইকুয়াল টু কি আসবে বলো তো, এমজি সাইন থিটা, এটাই এটা মাইনাস তো মাইনাস এফকে ডিভাইড বাই হচ্ছিল এম, এই যে এমজি সাইন থিটা, এফকে মাইনাস এফকে, এটা কি হবে বলো তো মিউ কে আর এমজি কস থিটা, আর হচ্ছিল এমজি কস থিটা। তাহলে ডিভাইড বাই এম, তাহলে এম কমন নিলে উপরে এই এম চলে যাবে, তারপরে জি সাইন থিটা মাইনাস হচ্ছিল কি মিউ কে কস থিটা। ঠিক আছে, এটাই আসবে। এখান থেকে একটা ত্বরণ আসবে, এটা অবশ্যই কি আসবে এম এস ইনভার্স 2, এবং এটা কেমন আসবে, পজিটিভ আসবে। কেমন আসবে, কারণ আমরা এই সমীকরণ থেকে, বলের সমীকরণটা থেকে সবসময় কি আসবে, কারণ আমরা হচ্ছে দিকগুলোকে বিপরীত ধরে নিচ্ছি। একটা যেটার কারণে নামতেছে ওইটাকে পজিটিভ ধরতেছি, বা যেটার কারণে গতিশীল হচ্ছে ওইটাকে পজিটিভ ধরছি, যারা যারা থামাই দিচ্ছে বা হচ্ছে বাধা দিচ্ছে সেটাকে নেগেটিভ ধরতেছি, বাদ দিচ্ছি, বাকিটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এটা ধরতেছি। এখান থেকে ত্বরণ
এই জন্য সবসময় কি আসবে বলো তো, ত্বরণটা এই জন্য হচ্ছে পজিটিভ আসবে। এবং এই ত্বরণটা পজিটিভ আসলে যেহেতু কি, এবার আসো, ত্বরণটা পজিটিভ আসবে। এবার কি গাড়ি কি এদিকে বস্তুটা নিচে নামার সময় কি থেমে যায়? একটা সময় গিয়ে থামে না, ও কিন্তু নামতেই আছে। যেহেতু থেমে যায় না, থামার কথা বলে নাই, তাইলে এখানে ত্বরণ বসানোর সময় নেগেটিভ বসানো যাবে না। এখানে তাহলে কেমন বসতে হবে? পজিটিভ ত্বরণ বসবে। কেমন? পজিটিভ ত্বরণ। এখানে ত্বরণ বসে দাও, টাইম বের হয়ে চলে আসবে এখান থেকে, টাইম চলে আসবে এখান থেকে। কথা বুঝছো? টি স্কয়ার ইকুয়াল টু একটা মান পাবে, দেন এখান থেকে টি বের করে ফেলবে, সমস্যা শেষ। তুমি বল, আবার বলছি, এটা এখান থেকে নেমে আসার সময় থামতেছে না, কিন্তু যদি থেমে যাইতো তাহলে কিন্তু এখানে একটা কি ত্বরণটা নেগেটিভ বসাতাম, এখান থেকে ত্বরণ তো পজিটিভ পাবো, তো এখানে নিয়ে নেগেটিভ বসাতাম। বাট এবার তো হচ্ছিল কি, তুমি মানে আগের বার অঙ্কগুলো করছেন ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি বলছেন, বা ভি স্কয়ার ইকুয়াল টু কি ভি নট স্কয়ার প্লাস 2s। ও মা, আমাদের এইবার হচ্ছিল এস দেওয়া আছে, আমাদের টাইম বের করতে হবে। তাই চাইলে কিন্তু এখান থেকে আমরা কি ত্বরণ, এখান থেকে কি এস না বের করতে পারবো, এখান থেকে চাইলে হচ্ছিল কি টাইম বের করা যাবে, কিন্তু যাবে না। আবার সেক্ষেত্রে হচ্ছে কি শেষ বেগ বের করে নিতে হবে। এখানে কিন্তু শেষ বেগ 0 না, ও কিন্তু থেমে যায় না, এখানে নেমে আসে, থেমে যায় না, তাই শেষ বেগ 0 ধরা যাবে না। ঠিক আছে, এই দুইটা এটাকে ইউজ করে হচ্ছিল কি, আগে তোমাকে তাহলে শেষ বেগ বের করতে হবে, শেষ বেগ ইকুয়াল টু কি বাইর করে তারপর কাজ। তো এটা একটু জটিল না? তার চেয়ে হচ্ছিল কি এভাবে হচ্ছিল হেক্টিক ব্যাপার স্যাপার না নিয়ে তুমি এটা দিয়ে করে ফেলো না, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। ও যেখান থেকে যাত্রা শুরু করছে ওখানে বেগ 0 ছিল, তো শুরুতে স্থির ছিল। পারা যাবে কিনা বলো তো? এখান থেকে টাইম বের করে ফেলো। সহজ, কিন্তু জিনিসগুলা অত কমপ্লিকেটেড না আমার মতে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখবো ঘর্ষণ বল নিয়ে। যদি পারি, আমার মনে হয় বেসিক কনসেপ্টগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও চেষ্টা করবো হচ্ছে হলো কি আরেকটা এরকম একটা ম্যাথ হচ্ছে দিতে, বা হচ্ছে আরেকটা ভিডিও দিতে। আরেকটা অঙ্ক একটু বুঝাই দেই। এটা হচ্ছে কোন একটা বোর্ডে আসছিল, আর এটা কাজ ক্ষমতা শক্তির অনুশ্রেণীতে উদাহরণে বা অনুশ্রেণীতে আছে, ইসাক স্যারের ওখানে আমি দেখেছিলাম যে একটা গাড়ি এভাবে চলতেছিল, হঠাৎ করে হচ্ছিল কি ধরো এরকম চলতেছিল, হ্যাঁ এরকম এদিকে চলতেছিল, নিচের দিকে চলতেছিল। তো এদিকে ধরো ঘর্ষণ আছে, ঘর্ষণ এফকে, হ্যাঁ ও চলতেছিল হচ্ছে একটা বেগে ধরো 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা অবশ্যই মিটার পার সেকেন্ডে একটা মান আসবে, মিটার পার সেকেন্ডে। বলছে একটা হঠাৎ করে একটা বাচ্চাকে দেখে বা কিছু একটাকে দেখে থেমে গেছে গিয়ে, তাহলে ধরো বলছে চলো এই এস দূরত্ব অতিক্রম করার পর গিয়ে থেমে গেছে, বা বলছে 2 সেকেন্ড 3 সেকেন্ড, হয় টাইম দেওয়া থাকবে অথবা এস দিবে। হঠাৎ ব্রেক চেপে দিছে, ব্রেক চেপে থামাইছে, কিন্তু কি চেপে? ব্রেক চেপে। তাহলে গাড়িটা চলছিল ধরো তখন এই যে এটা দিয়ে ও এখান থেকে এতটুকু গিয়ে থামছে না, একটা ত্বরণে গিয়ে থামছে, তো ওই ত্বরণটা হবে এটা এম এ মাইনাস, দেখো ওর সাথে এদিকে কিন্তু এটা যদি থিটা হয়, ওর যদি এমজি থাকে, তাহলে এদিকে কে থাকবে বলো তো? এমজি কস থিটা থাকবে। তল বরাবর এদিকে কি এমজি কস থিটা, এটা হচ্ছে আর। ওকে, এদিকে কাজ করবে কি এমজি সাইন থিটা। দেখো ও গাড়িটা চলছিল কার কারণে বলো তো? ওর এম এ তো আছেই, ও যেটুকু গেছে এটা এম এ দিয়ে গেছে, সাথে সাথে আবার এমজি সাইন থিটাও নিচের দিকে, তাহলে একই দিকের বলগুলো সব এই নিচের দিকের বলগুলো, যেগুলো দিয়ে সে গতিশীল হচ্ছে ওগুলো পজিটিভ। বাধা দিচ্ছে কে? ঘর্ষণ বল, এই জন্য বাদ দিতে হবে ঘর্ষণ বলকে। আরো বাধা দিচ্ছে কে? গাড়ি ব্রেক চাপা মানে হচ্ছিল কি ব্রেকের বলটা এফ, এই বাধার বলটা এফ দিলাম, লাস্টে গিয়ে সে থেমে গেল, এখান থেকে তুমি এফ বের করবা, যে এটা তোমরা এখান থেকে বের করবা। তুমি বলো এবার এ কোত্থেকে পাবো? ওই এস দেওয়া থাকবে বা টি দেওয়া থাকবে, তখন টি দেওয়া থাকলে যেহেতু শেষ লাস্টে গিয়ে থেমে যাবে, তাহলে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। টি দেওয়া থাকলে এটা থেকে তুমি এ বের করে নিবা, অবশ্যই এখান থেকে এ মাইনাস আসবে, দেখবা তোমরা, কারণ শেষ বেগ 0, আদি বেগটা তো তুমি এটা মিটার পার সেকেন্ডে নিয়ে বসাবা, এখান থেকে এ মাইনাস আসবে, বাট এখানে নিয়ে বসানোর সময় কি পজিটিভ বসাবে। এটা যদি না হয়, আর যদি এস দেওয়া থাকে, লাস্টে যেহেতু থেমে গেছে, ভি ইকুয়াল টু ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2s, এখান থেকে এ বের করে নিবা। লাস্টের বেগ 0, আদি বেগ তো এখানে তুমি জানো, এ এস জানো, তোমাকে এস দেওয়া আছে, তাহলে এ বের করে নিবা, পজিটিভ পাবে, এখানে নিয়ে আবার নেগেটিভ, সরি এখান থেকে তুমি নেগেটিভ পাবে, কিন্তু এখানে নিয়ে পজিটিভ বসাইতে হবে। যখন এস দেওয়া থাকবে তখন এটা দিয়ে তুমি ত্বরণ বের করে নিবা। যখন হচ্ছে তোমাকে এরকম কি টি দেওয়া থাকবে, কতক্ষণ ব্রেক চাপার কতক্ষণ পর গিয়ে থেমে গেছে, তাহলে তখন এটা তুমি এই সূত্রটা দিয়ে করবা, করে এখানে এনে বসাই দিবা সুন্দর করে। আবারও বলছি, ও গাড়িটা এখান থেকে এইটুকু গেছে, এই জায়গাটা ব্রেক চাপার পর আর কি, বেসিক্যালি এটা এই ত্বরণ নিয়ে এম এ দিয়ে গেছে, এ ত্বরণ নিয়ে, তার মানে এম এ পরিমাণ বলের জন্য এখানে গেছে। তার সাথে আরো কে আছে? এমজি সাইন থিটাও কিন্তু নিচে দিয়ে কাজ করে, এমজি সাইন থিটা সবসময় নিচে দিয়ে কাজ করে, তাহলে এই দুইটা একই দিকে, এবং এই দুইটার কারণেই বস্তুটা গতিশীল ছিল গাড়িটা এর দূর পর্যন্ত। তাহলে এই দুইটা হচ্ছে হলো প্লাস, বাধা কে দিচ্ছে? ঘর্ষণ বল তোমার বিপরীত দিকে বাধা দিচ্ছে, তাই ঘর্ষণ বলকে বাদ দিছি। আবার ব্রেক দিয়ে থামাইছি, তাহলে ব্রেকও বাধা দিচ্ছে, তো আমার ব্রেক জনিত বল বাইর করতে পারে, ব্রেক জনিত বল দিতে পারে। এবং এটা হচ্ছে তোমাদের একটা শিশুকে দেখে বা একটা ইয়াকে দেখে ব্রেক চেপে রাস্তায় থেমে গেছে, এরকম টাইপের একটা কনসেপ্ট আছে।
আমার যতটুকু মনে পড়ে এটা তপন স্যারের বইয়ের কোনো একটা, সরি তপন স্যার বলছি, ইসাক স্যারের বইয়ের কোনো একটা জায়গায় আছে। আমি একটু দেখে তোমাদেরকে বলে দেই, তাইলে তোমরা হচ্ছে হলো কি এই অঙ্কটা করতে পারবে যাদের কাছে ইসাক স্যারের বই আছে। এটা ইসাক স্যারের বইয়ে কোথায় যেন ইসাক স্যারের বইয়ে আমি মনে হয় উদাহরণে কোনো একবার দেখেছিলাম যে হচ্ছিল ব্রেক চাপার একটা অঙ্ক ছিল। তো এই ব্রেক চাপার অঙ্কটা, ব্রেক চাপার গাড়িটার উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কত, এটা তো একটা ঘর্ষণ বল একটা আছে। তো এই জিনিসটা আশা করি আমার এই মুহূর্তে চোখে পড়ছে না। তো এরকম ব্রেক চাপার জিনিসগুলো এটা বোর্ডে আসছে, তোমরা দেখবে বোর্ডে এরকম একটা কোশ্চেন আসছে, জিজ্ঞেস করছে যে ব্রেক জনিত বল কত, অর্থাৎ ব্রেক চেপে দিলে কত সময়ের মধ্যে থেমে যাবে, এরকম অনেক কিছু দিতে পারে। ঠিক আছে, এরকম অঙ্কটা আমার মনে পড়ে, এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট আসলে এই অঙ্কটা তোমরা দেখবে কোথাও আছে কিনা। হ্যাঁ, আমি একটু দেখি, দাঁড়াও একটু জাস্ট, ঘর্ষণ এরকম অঙ্কটা কোথাও কি আছে কিনা এই মুহূর্তে আমার চোখে কোথাও পড়ছে না। তবে এই তো পাইছি। এটা হচ্ছে হলো ইসাক স্যারের বইয়ের উদাহরণ হচ্ছে হলো কি 5.3 গাণিতিক উদাহরণ 5.3 একটা অঙ্ক। গাড়িটার ভর 2000 কেজি। আমি প্রশ্নটা পড়ে দিই, তাইলে তোমরা অঙ্কটা বাসায় করে উত্তর মিলাইতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। বলছে 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামার সময় চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে? আবার বলি, 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নামার সময় চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে? কথা বুঝছো নাকি বুঝি নাই? এইটা দিয়ে অঙ্কটা করবে ঠিক সেম। এখানে হচ্ছিল ঘর্ষণ বল দেয় নাই, তাহলে ঘর্ষণ বলটা হবে না। গাড়ির যেহেতু ঘর্ষণ বল দেয় নাই, শুধুমাত্র জাস্ট এই ঘর্ষণ বল ছাড়াটাই করবে, ঘর্ষণ বল বাধা দিচ্ছে না, শুধু গতি প্রতিরোধকারী বল ব্রেক করছে, ব্রেক গতি প্রতিরোধকারী বলটা কোত্থেকে আসে? ব্রেক থেকে আসে। এই ব্রেকেরটা বাদ দিবা, এই দুইটার কারণে নামতেছিল দেখো। ঠিক আছে, আর ওখানে এস দেওয়া ছিল এতটুকু 40 মিটার, তাহলে এটা শেষে এটা ইয়া করবা। আদি বেগ ছিল 16 মিটার স্কয়ার, 16 ms ইনভার্স 2, সরি মিটার স্কয়ার না, ms ইনভার্স 2, সরি 16 ms ইনভার্স 1। বেগ তো বেগ এটা, তাহলে এখান থেকে আগে হচ্ছিল ত্বরণ বের করে নিবা, এখানে এনে ত্বরণটা পজিটিভ বসাবে, দেন বাদ বাকি হিসাব নিকাশ কি করে ফেলবা। তাহলে এটা হচ্ছিল ইসাক স্যারের বইয়ের একটা উদাহরণ ছিল। আর যদি ঘর্ষণ থাকে তাইলে হচ্ছে তুলনামূলক কি হবে, ঘর্ষণটাকে এখানে বাদ দিবা। গতির বিপরীতে ঘর্ষণ কাজ করবে সবসময় ঘর্ষণটাকে বাদ দিতে হয়। তো এটা করে দেখবে, এই যে আমি এখন যেটা প্রশ্ন বললাম তো ইসাক স্যারের বইতে, এটার উত্তর হচ্ছে 16,200। কত বলো তো? 16,200। সবাই এটা তোমাদের SW, এটা তোমাদের কি বলো তো? SW 16,200 মিলে কিনা উত্তর করে আমাকে জানাবা, তোমরা কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ঘর্ষণের আর কোনো যদি আমি কনসেপ্ট প্রয়োজন হয় ঘর্ষণের, তাহলে অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ঘর্ষণের যতগুলো কনসেপ্টই আছে এই দুইটা ভিডিওর মধ্যে মোটামুটি চেষ্টা করেছি হচ্ছিল কি করার, কাভার করার। তারপর যদি তোমাদের কোনো কনসেপ্ট সম্পর্কে আর জানতে ইচ্ছে হয় বা হচ্ছিল কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশনে জানাবে। আমাদের ফেসবুক গ্রুপটা তো স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ওটা আছে, ওখানে জয়েন করতে পারো তোমরা, ওখানে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। আমাদের ফেসবুক পেজটাও তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাইয়ার জন্য এবং হচ্ছিল ভাইয়ার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। স্যার ভাইয়া যা যেটা মন চায় ডাক, কোনো সমস্যা নাই। আবার কেউ আবার ডাকিস না, সাইফিল্লা বলে ডাকা যাবে, সাইফুল বলে ডাকা যাবে। একটু তো মান ইজ্জত তো দিতে হবে না, আমার কি একদমই মান ইজ্জত নাই, একটু পাত্তা দিতে হবে না? ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। ভাইয়া মজা করলাম। তোমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে, নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে সফলতা আসে। প্র্যাকটিস না করলে কখনো সফলতা আসবে না। ঠিক আছে, বেশি বেশি কিন্তু দোয়া করতে হবে। দোয়া ছাড়া হচ্ছে এইসব ভিডিও থেকে আমরা পাই কি, টিচাররা অনেক টিচার ভিডিও বানাচ্ছেন, এত কষ্ট করে ভিডিও বানাই। এই দেখো ভাইয়া গরম, ফ্যান ট্যান বন্ধ করেছে, ভাইয়া রুমে চলে, এখানে এসি নাই। ঠিক আছে, তো ফ্যান ট্যান বন্ধ করে সাউন্ড যাতে না আসে, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, এই জন্য ভিডিও করছি। এখন তোমরা যদি হচ্ছে হলো কি এগুলো ভালোভাবে পরিশ্রম করে প্র্যাকটিস না করো আর আমাদের জন্য দোয়া না করো, তাহলে আমরা পাইটা কি? দোয়া করতে হবে এবং তোমাদের নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।